হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, আমাদের কাজের চাপ বেড়ে গেছে কিছু, এই জন্য। দেখ, আমরা ক্লাস শুরু করি। সময় চলে যাচ্ছে, সময় না ব্যয় করে আমরা কাজ শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আর ক্লাস নম্বর আজকে সপ্তম ক্লাস, আমাদের 7 নম্বর ক্লাস। আজকে পড়বো আমরা কোয়ান্টাম সংখ্যা। ধারণা আছে কারো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে? 9-10 ছিল, সায়েন্স যারা পড়েছে। বলো দেখি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? বলো, মনে না থাকলে বলে দিবা যে মনে নেই স্যার, তাহলে আমরা পরবর্তীতে সামনের দিকে এগোবো। স্যার মনে নেই তো। স্যার মনে নাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটু আগের ক্লাসে পড়েছি যে পরমাণু স্থায়ী কণিকাগুলো হলো তিনটা: ইলেকট্রন, প্রোটন আর একটা নিউট্রন। ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান, আর প্রোটন আর নিউট্রন থাকে আমাদের নিউক্লিয়াসে, তাই তো? এখন এই ইলেকট্রন গুলো যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথের আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন বা আবর্তন বর্ণনা করার জন্য যে কতগুলি কাল্পনিক সংখ্যা ধারণা করা হয়েছে, সেগুলাকেই বলা হবে তোমার কি কোয়ান্টাম সংখ্যা। আমরা একটু জেনে নিই চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কাকে বলা হয় জানা আছে? না স্যার। আচ্ছা, একটা দণ্ড চুম্বক যদি আমরা কোনো একটা তলের উপরে রেখে দিই, মনে করো একটা টেবিলের উপরে রেখে দিলাম, এই দণ্ড চুম্বকটা যতদূর দূরত্ব পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, সেটাই তার চৌম্বক ক্ষেত্র। বোঝা গেল? কি বললাম? একটা চুম্বক যদি আমরা কোনো টেবিলের উপরে রাখি, সেই টেবিল থেকে যত দূরত্ব পর্যন্ত ওই চুম্বকটা কোনো লৌহ বা চুম্বক জাতীয় পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, সেই এলাকাটাকে বলা হবে তোমার কি চৌম্বক ক্ষেত্র। ঠিক সেরকম ইলেকট্রন যখন নিজ অক্ষের চারিদিকে আবর্তিত হয় বা ঘুরে, তখন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন ঘূর্ণনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ইলেকট্রনকে যদি আরেকটা বাহ্যিক কোনো চৌম্বক ক্ষেত্রে আমরা নিয়ে আসি, তাহলে সমধর্মী হলে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণের ফলে আরেকটা নতুন অবস্থান নেবে, সেটা ত্রিমাত্রিক হবে। সেই অবস্থানটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হচ্ছে, সেটাই হলো আরেকটা কোয়ান্টাম সংখ্যা। সেটা আমরা পরবর্তীতে জানবো, আগের দিন। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা বললাম যে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘূর্ণায়মান, সেই কক্ষপথের আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং নিজ অক্ষের চারিদিকে আবর্তন বর্ণনা করার জন্য যে কতগুলি কাল্পনিক সংখ্যা ধারণা করা হয়, সেই কাল্পনিক সংখ্যাগুলোকে বলা হবে কোয়ান্টাম সংখ্যা। বুঝা গেল? আমরা সংখ্যাটা দেখে নিই আরেকবার। যে সকল কাল্পনিক সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ বর্ণনা, অর্থাৎ ইলেকট্রন এটা তুলে নিব, তাই না স্যার? তুলে নিবা কেন? এটা তোমরা তো ভিডিওটাই পাবা, তখন তোমরা দেখে নিবা, ঠিক আছে? ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং ইলেকট্রনের ঘূর্ণন জানা যায়, বাকি বর্ণনা করা যায়, সেই সমস্ত কাল্পনিক সংখ্যাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। আমি যেটা বলেছি সেটাই আবার লিখে দেখালাম আর কি, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস বলেছি আমরা? ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং ইলেকট্রনের ঘূর্ণন, চারটা। সুতরাং কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ, কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। এই চারটা জিনিসই বলেছি: আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব আর একটা ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে এই প্রথমটা হবে আকার জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয়, সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। আকৃতি জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার, সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয়, তাকে বলা হয় ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ইয়েস। আর ঘ নাম্বারটা হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনটা কোন দিকে ঘূর্ণায়মান, সেই ঘূর্ণন বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয়, তাকে বলা হয় কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলোর বিবরণ বা বর্ণনা পড়তে হবে। আমরা পড়ার চেষ্টা করি একটা একটা করে। এই দেখো, এখানে আমরা একটা ছবি দিয়েছি। ছবিটাতে দেখো যে দেখা যাচ্ছে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘূর্ণায়মান।
একটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তিনটা কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান। এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের যে আকার, আকার মানে কি, সে কত বড় হবে, বৃত্তাকার না উপবৃত্তাকার ইত্যাদি। আকৃতিটা হলো উপবৃত্তাকার, গোলাকার, বৃত্তাকার এটা। আর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব তো বললাম, তারপর আমরা আরো ডিটেলস পড়বো। আর ঘূর্ণন, ইলেকট্রনটা ঠিক লাটিমের মতো ঘুরতে ঘুরতে কক্ষপথের চারিপাশে তোমার কি ঘূর্ণায়মান। সুতরাং এই লাটিমের ঘূর্ণনটা বাম দিকে ঘুরতেছে না ডান দিকে ঘুরতেছে, এই ঘূর্ণনটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয় সেটাই হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখে নিই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায়। আমি আগে বলছি আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব আর একটা ঘূর্ণন। তাহলে এটা প্রথমটা হবে আকার। আকার বলতে এটা কত বড় হবে, সেই নিউক্লিয়াস থেকে কত দূরত্বে অবস্থিত কক্ষপথটা, সেটাই হলো তার আকার। তাহলে সেই আকার জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হচ্ছে তাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক সাধারণত স্মল এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর এন এর মানটা হবে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 3 হলে, হ্যাঁ বলো বলো কিছু বলবে, এন এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ ইত্যাদি। মানে যেটা এক বলো না স্যার, বলো বলো, সমস্যা নাই, জড়তা থাকলে তো পড়া বুঝতে পারবে না, এটা জড়তা। তিনের মানে এটা মানে 1, 2 আর 3 মানে এর বেশিও হতে পারে। আমি ডট ডট দিয়েছি এই জন্য, ডট ডট মানে আরো অনেক আছে, ঠিক আছে, জি 4, স্যার, 5, 6, 7, 8 জি ইত্যাদি স্যার, অনেক আমি হতে। ওটাই বলার জন্য জিজ্ঞেস ওকে ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো, কোন জি স্যার, ইলেকট্রনের ভর এম, পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর, রৈখিক বেগ ভি, ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক এইচ হলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে ওই ইলেকট্রনটা যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে ঘূর্ণায়মান থাকে তাহলে তার কৌণিক ভরবেগ হয়। ইলেকট্রনটা যেহেতু নিউক্লিয়াসকে ঘূর্ণায়মান কেন্দ্র করে, সুতরাং ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকবে। সেই কৌণিক ভরবেগের মানটা হবে এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। এইচটা প্লাঙ্কের ধ্রুবক বলেছি, পাই আর একটা ধ্রুবক, আর টুটা একটা সংখ্যা। তাহলে এই এনটাকেই বলা হবে এখানে তোমার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। বুঝা গেছে? তাহলে কৌণিক ভরবেগের সম্পর্কটা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে এম ভি আর সমান এন এস বাই 2 পাই এর কি সমান। আর একটা কক্ষপথে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। তার মানে কি 2n স্কয়ারের বেশি থাকবে না, কিন্তু কম থাকতে পারবে, কখনোই 2n স্কয়ারকে এক্সিট করবে না একটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। দেখি আমরা, যদি n এর মান 1 হয় তাহলে কি প্রথম কক্ষপথ, তাহলে n এর মান যদি 1 বসাই, 1 এর উপর স্কয়ার মানে 2, 2 একে 2, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। আর দ্বিতীয় কক্ষপথে যদি 2 বসে n এর মান, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ থাকবে 8টি। 8টির কম থাকবে, 1 থেকে 8 পর্যন্ত যে কোনো সংখ্যক থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে, কিন্তু 8 এর বেশি 9 কখনোই থাকবে না। যদি 3 বসাই, 3 তিরিকে 9, থাকবে না। জি 9 স্যার, দুগুণে 18, 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18। চতুর্থতে 32, পঞ্চমে 50, ষষ্ঠে হলো 72, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই যে বোর মতবাদ অনুসারে এন এর মান 1 জি হলে প্রথম, স্যার, আর একটা বলা হয়েছে বোর মতবাদ অনুসারে এন এর মান যদি 1 হয় তখন প্রথম শক্তি স্তরকে নতুন একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা আছে কে, কে শেল বা কে নাম্বার কক্ষপথ। এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, তাকে বলা হয়েছে এল, ক্যাপিটাল এল, অর্থাৎ কে থেকে শুরু হয়ে চলতেই থাকবে, কে এল এম এন ও পি এভাবে চলতেই থাকবে। এন এর মান 3 হলে তোমার এম, এন এর মান যদি জি তোমার স্যার, 4 হয় তাহলে হবে এন, যদি 5 হয় তাহলে ও, আর 6 হলে তোমার কি হবে পি, কিউ আর এস টি এভাবে চলতেই থাকবে। এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার কি বর্ণনা। থাকবে। জি, কারো কোয়ারি আছে? নাই? তাহলে আমরা পরেরটাতে যাই। এবার আসি না সহকারী স্যার, সহকারী জি কোয়ান্টাম স্যার, সংখ্যা। সহকারীটা হবে কি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকৃতি, হ্যাঁ আগেরটা বলেছি আকার, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কত দূরত্বে অবস্থিত সেই আকার, আর এটা হবে আকৃতি, গোলাকৃতি, ডিম্বাকৃতি, না তোমার কি অন্য কিছু আকৃতি, ডাম্বেল আকৃতি ইত্যাদি জানা যায়।
সেই কোয়ান্টাম সংখ্যাকে বলা হবে তোমার কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাজিমুথাল বা সহকারী সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ওকে, এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগ সবসময় এমভিআরই হবে, এবং এমভিআর এর সাথে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্কটা হবে √L ইন্টু L+1 ডট বাই ইন্টু h/2π এর কি সমান। h/2π টা সবসময় প্রত্যেক কোয়ান্টাম সংখ্যার সাথেই থাকবে, শুধু সামনের দিকে কোয়ান্টাম সংখ্যার মানের সাথে যে সম্পর্কটা সেটা তোমার কি দেখাতে হবে। অর্থাৎ এটা হবে √L ইন্টু L+1, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল শুধুমাত্র n h/2π, আর এটা হবে √L ইন্টু L+1 ইন্টু h/2π এর কি সমান। ক্লিয়ার? এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। এখন এর মানগুলো জানতে হবে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, মানে কি ভগ্নাংশ কখনোই হবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে, এবং সেটা 0 থেকে ওই পূর্ণ সংখ্যা পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা মাঝখানে পাওয়া যায় সবগুলোই নিতে হবে। যেমন n এর মান 1 হলে যদি আমরা n এর মান 1 বসাই, তাহলে n এর মান যদি 1 বসাই, 1 বিয়োগ 1 তার মানে কত হবে 0। 0 তো একবার আছেই, তাহলে 0 দুইবার নেওয়া যাবে না, অর্থাৎ 0। এখন এল এর মান 0 হলে নতুন একটা শব্দ ব্যবহার করছি আমরা, অরবিটাল। অরবিটাল কি জিনিস একটু জেনে নিই আমরা, যে একটা মানুষ, যেমন তুমি কোথায় আছো, এখন ক্লাসে আছো, না থাকলে কোথায় থাকতা, বিছানায় শুয়ে ঘুমাইতা, না থাকলে কোথায় থাকতা, মোবাইল টিপতা, না থাকলে কোথায় থাকতা, নানি বাড়ি, দাদি বাড়ি, ফুপু বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি। কিন্তু তুমি রাস্তায় কি সবসময় থাকতা? কখনোই না। নির্দিষ্ট জায়গায় তুমি অবস্থান করো, নির্দিষ্ট অবস্থানে তুমি অবস্থান করো কিছু বেশি সময় ধরে। তাহলে ইলেকট্রন গুলো কক্ষপথের সব জায়গায় সবসময় অবস্থান করে না, কিছু নির্দিষ্ট এলাকায় বেশিক্ষণ ধরে অবস্থান করে। সেই অবস্থানগুলোকে বর্ণনা করার জন্য যে যা দ্বারা বর্ণনা করা হয় তাকে বলা হচ্ছে তোমার কি অরবিটাল। তাহলে অরবিটাল হলো কক্ষপথের মধ্যে কিছু নির্দিষ্ট এলাকা, সেই নির্দিষ্ট এলাকাগুলোতে ইলেকট্রন বেশিরভাগ সময় অবস্থান করে। সেই বেশিরভাগ ধরে যে সময় যেখানে অবস্থান করে ইলেকট্রন গুলো কক্ষপথের, সেই অবস্থানগুলোই হলো অরবিটাল। তাহলে সংজ্ঞা কি বলবো আমরা, যে কক্ষপথের সব জায়গায় ইলেকট্রন সব সময় অবস্থান করে না, কিছু নির্দিষ্ট এলাকায় বেশিক্ষণ ধরে ইলেকট্রন অবস্থান করে, সেই অবস্থানগুলোকেই বলা হচ্ছে তোমার কি অরবিটাল। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে অরবিটালের সম্পর্ক আমরা দেখে নিলাম। এল এর মান যদি 0 হয় তখন তাকে বলা হবে কি এস অরবিটাল। বুঝা গেছে? এন এর মান 2 হলে এল এর মান হবে 0 আর একটা n-1, তার মানে কি 2 থেকে 1 বাদলে 1, তার মানে 0 1। আর এল এর মান যদি 1 পাওয়া যায় তখন হবে তোমার কি পি অরবিটাল। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান 0 1 2, তার মানে এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটাল। অনুরূপভাবে এল এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হবে 0 1 2 3, আর এল এর মান 3 হলে তোমার কি এফ অরবিটাল। বুঝা গেছে? এবার আসি আমরা ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আমরা বলছি চৌম্বক ক্ষেত্র আগেই, তারপর আরেকবার বলিনি, যে একটা দণ্ড চুম্বক যে কোনো একটা অবস্থানে থাকলে সে যে এলাকা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে সেই এলাকাটাকেই বলা হবে তোমার কি চৌম্বক ক্ষেত্র। আমরা বলেছি আরেকবার যে ইলেকট্রন যখন নিজ অক্ষের চারিদিকে আবর্তিত হয় তখন তার চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ সেটাও চুম্বকে পরিণত হয়। তাহলে এই চুম্বকটার জন্য যে ক্ষেত্রের সৃষ্টি হবে, এই চৌম্বক ক্ষেত্রটাকে যদি বাহ্যিক অর্থাৎ দণ্ড চুম্বকের মতো চৌম্বক ক্ষেত্রে যদি আমরা অবস্থান করাই, তাহলে যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণের ফলে ওই ইলেকট্রনটা আর একটা নতুন অবস্থানে অবস্থান করবে। সেই অবস্থানটার বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয় তাকেই বলা হবে তোমার কি ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম? ওকে, আমি আরেকবার বলার চেষ্টা করি। একটা দণ্ড চুম্বক যদি আমরা টেবিলের উপরে রাখি, এই টেবিলের উপরে রাখলে যে এলাকাটা জুড়ে অর্থাৎ একটা ঘরের নির্দিষ্ট এলাকা পর্যন্ত সমস্যা হচ্ছে মনে হয়। হতে পারে। আমার সমস্যা না তোমাদের? স্যার শুনতে পাচ্ছি তো, বলেন। আচ্ছা, তাহলে কি বললাম, টেবিলের উপরে যদি একটা দণ্ড চুম্বক রেখে দিই, সেই দণ্ড চুম্বকটা যে এলাকা জুড়ে অর্থাৎ যতদূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে লৌহজাত পদার্থকে, তাহলে সেই এলাকাটাকে বলা হবে চৌম্বক ক্ষেত্র। আর ইলেকট্রন যখন নিজ অক্ষের লাটিমের মতো ঘুরে,
সেখানেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ইলেকট্রনটাকে যদি এই টেবিলে রাখা চুম্বকের চৌম্বক ক্ষেত্রে যদি নিয়ে আসা হয়, ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র আর দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র তারা যদি ওখান থেকে সমস্যা মনে হচ্ছে, মানে কথা আসছে না। তোমার কথা তো শুনতে পাচ্ছি আমি, তাহলে আমার কথা না যাওয়ার কি কারণ? শোনা যাচ্ছে না এখন? স্যারের কথা তো আমরা শুনতে পাচ্ছি। তাহলে তোমার নেটের সমস্যা, যে বলেছে। ওকে, যাক দেখি। তাহলে ওই ইলেকট্রনটা যে ঘূর্ণনের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এখন এই টেবিলে রাখা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি চুম্বকের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেখানে যদি নিয়ে আসা হয়, তাহলে ইলেকট্রনের যদি তোমার যে চৌম্বক ক্ষেত্রটা হয়েছে উত্তর মেরু না দক্ষিণ মেরু সেটা আমরা জানি না, মনে করো উত্তর মেরু হলো, আর এখানকার যদি উত্তর মেরুর দিকে নিয়ে আসা হয় তাহলে বিকর্ষণ করবে। আর যদি ওখানকার দক্ষিণ মেরু আর এটার উত্তর মেরুর দিকে নিয়ে আসা হয় তাহলে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য তখন ইলেকট্রনটা আর একটা নতুন অবস্থানে অবস্থান করবে, সেটাই অবস্থানটা হলো ত্রিমাত্রিক, অর্থাৎ শূন্যে যেটা থাকে সেটাই ত্রিমাত্রিক বলা হয়। তাহলে এই ত্রিমাত্রিক অবস্থানটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার সহযোগিতা নেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে তোমার কি? ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তীতে ব্যাখ্যাতে যাব। ওখানে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগের সম্পর্কটা হবে, আমরা এই এমটাকে যেহেতু দুই পাশেই এম, তাহলে একটা এম কে ধরেছি আমরা ড্যাশ, এই এম ড্যাশটা ইলেকট্রনের ভর আর এমটা হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এম ড্যাশ ভি আর সমান হবে এম এইচ বাই 2 পাই এর কি সমান। এটার সাথেই হলো কৌণিক ভরবেগের সম্পর্ক। আর এই যে ডান দিকের যে এমটা, এই এমটাই হলো তোমার কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সম্পর্কটা কৌণিক ভরবেগের সাথে প্রায় সেম, একই রকম। ওকে, এবার এর মান, এম এর মান 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। অর্থাৎ এল এর মান যদি 1 হয় তাহলে প্লাস 1 নিতে হবে, মাইনাস 1 নিতে হবে। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হবে 0, তখন এম এর মান 0, 0 তার প্লাস মাইনাস হয় না, সুতরাং একটাই। এই এম এর যে কয়টি মান পাওয়া যাবে সেটাই সেই অরবিটালের কি ঘর নির্দেশ করবে। আর একটা ঘরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 2টি। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য ব্যবহার করব, এজন্য ভালো করে মনে রাখো। আমি বলছি বারবার, এম এর মান 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হয়েছিল? এল এর মান ছিল 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে এন এর মান 1 বসালে 1 আর 1 0, বিয়োগ করলে 0 তো দুইবার লেখা হয় না, একটাই। 0 হলে এল এর মান 0 হলে কি অরবিটাল বলছিলাম আমরা? এস অরবিটাল। তাহলে এইখানে এম এর মানটা কত হবে? তাহলে 0 তো আর প্লাস মাইনাস হয় না, 0 তো 0ই। তাহলে এম এর কয়টা মান পাওয়া গেল? 0 একটা মান। এই এম এর যতটি মান পাওয়া যাবে সেই অরবিটালের ততটি ঘর সংখ্যা হবে। আর একটা ঘরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি। তাহলে এম এর মান কয়টি পাওয়া গেছে? 1টি, মানে 0। এই 0 মানে একটা ঘর, অর্থাৎ এস অরবিটালের ঘর সংখ্যা হবে 2টি, সরি 1টি। আর একটা ঘরে ইলেকট্রন থাকবে 2টি, 2 একে কত হবে? 2, অর্থাৎ এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2। বোঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা আরেকটা, এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান ছিল কি? 0 আর একটা 1। তাহলে এম এর মান বের করি। এম এর মান বলেছি আমরা 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত। তাহলে 0, একটা প্লাস 1 আর একটা মাইনাস 1। তাহলে এম এর কয়টি মান পাওয়া গেল? 3টি, তাই না? তাহলে এল এর মান যদি 1 পাইতাম তাহলে কি অরবিটাল ছিল? পি। সুতরাং পি অরবিটালের সর্বোচ্চ ঘর সংখ্যা হবে 3টি। তাহলে একটা ঘরে ইলেকট্রন থাকতে পারে 2টি, 3 দুগুণে কত হবে? 6টি, অর্থাৎ পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6টি। বোঝা গেছে? অনুরূপভাবে এন এর মান 3 হলে এল এর মান কত হচ্ছে? 0, 1, 2। তাহলে এম এর মান কত হচ্ছে? প্লাস 1, মাইনাস 1, প্লাস 2, মাইনাস 2, অর্থাৎ 5টা। 0, প্লাস 1, প্লাস 2, মাইনাস 1, মাইনাস 2। আর এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে কি অরবিটাল? ডি অরবিটাল। সুতরাং ডি অরবিটালের ঘর সংখ্যা হবে কয়টি? 5টি। এম এর মান 5টা। আর একটা ঘরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, তাহলে 5 দুগুণে কত হবে? 10টি।
অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10, 10-এর কম থাকবে কিন্তু বেশি থাকবে না। স্যার এরপরে আসে, বুঝতে পারিনি কি বুঝতে পারোনি? নিচেরটা। নিচেরটা আর উপরেরটা তো সেম। এল এর মান যদি 2 হয় তাহলে কি অরবিটাল ছিল ডি, আর এম এর মান এখান থেকে কয়টা পাওয়া গেল? 5টা। তাহলে এম এর মান যতটা পাওয়া যাবে ততটাই তার ওই অরবিটালের ঘর সংখ্যা, অর্থাৎ ডি অরবিটালের ঘর সংখ্যা হবে 5টি, 0 +1 +2 -1 -2। তাহলে 5টা মান পাওয়া গেছে ডি অরবিটালের সর্বোচ্চ। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে ঘর সংখ্যা 5টা, আর একটা ঘরে ইলেকট্রন থাকবে 2টি, 5 দুগুণা 10টি। ওকে, জি স্যার। এরপর আসি হ্যাঁ এফ। স্যার। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে এর এর মান কত হবে? 0 1 2 3। তাহলে এম এর মান কয়টা হবে দেখো? 0 +1 +2 +3 -1 -2 -3। কয়টা মান পাওয়া গেছে বলতো? 7টা। আর এল এর মান 3 হলে কি অরবিটাল ছিল? এফ অরবিটাল। সুতরাং এফ অরবিটালের ঘর সংখ্যা হবে 7টি, আর একটা ঘরে ইলেকট্রন থাকে 2টি, 7 দুগুণা ইলেকট্রন সংখ্যা হবে সর্বোচ্চ 14টি। ক্লিয়ার? 14টি। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। ওকে, এগুলা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, আমরা ব্যবহার করব। এখন যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু পরে সমস্যা হবে। ঠিক আছে স্যার। এরপরে আমরা আসি কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আরেকটা কোয়ান্টাম সংখ্যা ছিল আমাদের, তাই না? তাহলে ঘূর্ণন বলছি আমরা কি, ইলেকট্রনটা লাটিমের মতো ঘুরতে ঘুরতে কক্ষপথে ঘূর্ণায়মান। তার মানে কি, একটা ফুটবলকে জি, লাথি মারলে কি হয়? ফুটবলটা ঘুরতে ঘুরতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। ঠিক ইলেকট্রনটাও ওই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ইলেকট্রনটাও ঘুরতে ঘুরতে কক্ষপথে ঘুরতে থাকে, মানে নিজে তো ঘুরতে ঘুরতেছে, আবার চারিপাশে নিউক্লিয়াসের ঘুরতেছে। তাহলে এই ঘূর্ণনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয়েছে বা ধারণা করা হয়েছে, সেই কোয়ান্টাম সংখ্যাকেই বলা হবে তোমার কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে? বোঝা হ্যাঁ গেছে? স্যার। আর যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর কক্ষপথের Yes, sir. ইলেকট্রনের ঘূর্ণন বর্ণনা করা হয় তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। ইয়ার প্রতীক হলো এস, এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগের সম্পর্ক আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা যেরকম পড়ছি এটাও সেম। mvr = s√s * s+1 * h বাই কি 2π এর কি সমান। বোঝা গেছে? Yes, sir. ওকে। আর এস এর মান, এখন এস এর মান দুইটা হতে পারে, জি একটা স্যার। হবে +½ অথবা -½ যদি +½ কে আমরা ঘড়ি কাঁটার ঘূর্ণনের দিক ধরি তাহলে, বা ডানাবর্তী ধরি, বা ডান দিকে ঘুরতেছে, তাহলে -½ হবে ঘড়ি কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক বা বাম দিকে। অর্থাৎ আমরা দুই দিকে ঘুরতে পারি, হয় বাম দিকে না কি ডান দিকে। ইলেকট্রনটা দুই দিকেই ঘুরতে পারবে, হয় বাম দিকে ঘুরবে না হয় ডান দিকে। যদি আমরা -½ কে ডানাবর্তী ধরি তাহলে +½ হবে বামাবর্তী, অর্থাৎ একটা আরেকটার সবসময় কি হবে, বিপরীত হবে। বোঝা গেছে? Yes, sir. জি স্যার। আমরা পরে আসি বুঝেছি। এখন পলির বর্জন নীতি। আরেকটা আমাদের বিজ্ঞানী, পলি নামে একজন বিজ্ঞানী, তার বর্জন নীতিটা পড়বো। এই বর্জন নীতিটা কি হয়েছে, একটি পরমাণুর যে, আমরা কোয়ান্টাম সংখ্যা কয়টি বললাম? 4টি। কি কি একজন বলো? 4টা কোয়ান্টাম প্রধান সংখ্যার মান। কোয়ান্টাম সংখ্যা, Yes. সহকারী কোয়ান্টাম সংখ্যা, হুম, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, পলি এই কথাটাই এখন বলছে যে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। বলছে দুইজন তোমরা ক্লাসমেট, তোমাদের বই একই, সিলেবাস একই, তোমাদের ম্যাথস একই, তোমরা একই তোমরা বেডেও ঘুমাও, কিন্তু তোমাদের দুইজনের দুই রকম ঠিকানা। কথা কি বোঝা গেল? Yes, sir. তাহলে কি বোঝা গেল? জি তোমাদের স্যার। কলেজ মিলেছে, ক্লাসরুম মিলেছে, একই ম্যাথস মিলেছে, একই রুম বেডেও মিলেছে, একই সিলেবাস মিলেছে, কিন্তু তোমাদের দুইজন দুই জায়গা থেকে আসতো। তাহলে পলি এই কথাটাই বলছে যে একটা পরমাণুতে যে কোনো দুটি জি স্যার। ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। বলছে সর্বোচ্চ 3টি মিলে যেতে পারে, কিন্তু চতুর্থ নাম্বারটা অবশ্যই কি আলাদা হবে। এটার ব্যাখ্যা দেবো আমরা এখন, দেখো। মিলবে না। হ্যাঁ, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তুলনা করি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আমরা ইলেকট্রন বিন্যাসকে এখন দেখবো 1s2। দেখো কিন্তু পাওয়ারের মতো করে অরবিটালের ডান দিকে ইলেকট্রন সংখ্যাটা জি লিখতে স্যার। হয়। তাহলে এই যে সামনে একটা 1 আছে, এই 1টাই তোমার হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান।
তাহলে এটা থেকে আমরা বাকি মানগুলো নির্ণয় করব। হিলিয়ামের দুইটা ইলেকট্রনের জন্য আমরা একটা ইলেকট্রনকে ধরে নেই। একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? এই যে 1 1। আর l এর মান ছিল কত? n এক। মাইনাস 0 জি থেকে স্যার। n মাইনাস 1। তাহলে 0 তো নিলাম n থেকে n এর মান 1, তাহলে 1 বিয়োগ 1 মানে 0, তাহলে l এর মান 0ই হবে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান ছিল কি? 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। l এর মান তো 0, তাহলে m এর মান কত হবে? 0। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান s এর মান ধরলাম কত? প্লাস হাফ। Yes. তাহলে এটা একটা ইলেকট্রনের জন্য। কয়টা ইলেকট্রন আছে হিলিয়ামে? দুইটি। তাহলে আরেকটা ইলেকট্রনের জন্য কি হবে দেখো, এখানেও n এর মান 1, দুইটি। l এর মান 0, m এর মান হবে 0, কিন্তু s এর মান হবে মাইনাস হাফ। দেখো আমরা দেখে নিই। হ্যাঁ দেখো, অপর একটি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n এর মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান m, এরও মান 0, কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s এর মান হয়েছে কত? মাইনাস হাফ। আগেরটা ছিল দেখো প্লাস হাফ, আর এখনকারটা হয়েছে কি? মাইনাস হাফ। তার মানে বাকি তিনটা মিলে গেছে, কিন্তু সমস্যা। হ্যাঁ বলো কি সমস্যা বলো। আর বোঝা যায় না কথা। কথা বোঝা যায় না? আর বাকিরা বুঝতে আমরা পারতেছো? তো বুঝতে পারতেছি। তাহলে নেটওয়ার্ক তোমার একটু সমস্যা জি আছে বলে স্যার। তুমি একটু এদিক জি সেদিক স্যার। ঘোরাঘুরি করে নেটওয়ার্কটা ঠিক করো। নেটের সমস্যা মানে তোমার। তাহলে এখানে দেখা যাচ্ছে জি স্যার। তিনটার কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু একই হয়েছে। n এর মান 1, ওইটারও ক্ষেত্রে দেখো n এর মান 1, l এর মান 0, এটারও ক্ষেত্রে দেখো l এর মান 0, m এর মান 0, আগেরটা দেখো m এর মান 0, এই যে 0, কিন্তু s এর মান ছিল কি? প্লাস হাফ, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে? মাইনাস হাফ। তাহলে কি 4 নাম্বার জি স্যার। কোয়ান্টাম সংখ্যা আলাদা। এটাই বলছে বিজ্ঞানী পলি। এই নীতিটাকেই বলা হচ্ছে পলির বর্জন নীতি। এখন বলো তো পলির বর্জন নীতিটা কি ছিল? একজন বলো। স্যার মানে ওই যে মানে সবই একই রকম থাকবে, কিন্তু মানে সবই কি সবকিছু শরীরের মিলবে, গঠন। কিন্তু মানে দুইটা। তোমাকে যে ইলেকট্রন গুলো। স্যার ইলেক- আমি বলি। বলো বলো। তার পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন সমূহের বিন্যাস প্রকৃতি সম্পর্কে যে নীতি স্যার, সেটা বলেন বর্জন নীতি না? বুঝে একটি গেছে। পরমাণুর দেখে নাও, যেকোনো দুইটি ইলেকট্রনের 4টি চার- কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে না। এই যে সুন্দর হয়েছে এটা। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। তুমি অনেক কিছু জানো, কিন্তু মূল কথা যদি না বলতে পারো তাহলে তোমার উত্তরটা মানে সঠিক হবে না। সুতরাং তোমাকে অ্যাকুরেট কথা বলতে হবে। অল্প কথায় অনেক সঠিক উত্তর দেওয়া যায়, কিন্তু তুমি যদি আবল তাবল কথা বলতে থাকো, খাতা ভর্তি করে লিখছো, অথচ বলছো স্যার আমি তো খাতা ভর্তি করে লিখছি, তাহলে নাম্বার পাইনি কেন? এটা কিন্তু যুক্তি না। যুক্তি হতে হবে, তোমাকে যৌক্তিক কথা থাকতে হবে। একটা পরমাণু যে কোনো দুইটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না, বাস শেষ। এটা বললেই তোমার 100-এ 100% মার্ক। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখা যাচ্ছে হিলিয়ামের জি, দুটি স্যার। ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান m, এর মান সবগুলোর তিনটে একই, কিন্তু অপর কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান s এর মান আলাদা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এটাই হলো ব্যাখ্যা। এবার আসে আফবাউ নীতি। আরেকটা নীতি, আফবাউ নীতির আরেকটা নাম হচ্ছে বিল্ড আপ। বিল্ড আপ মানে কি? তৈরি করা। তার মানে একটা যদি আমরা বিল্ডিং তৈরি করতে যাই, তাহলে নিচের ইট আগে দেই না উপরের ইট আগে দেই? নিচের আগে দেই। তার মানে কি এখানে যে অরবিটাল গুলো বলা হয়েছে, অরবিটাল কয়টা বললাম আমরা? 4টা। এস পি ডি আর একটা কি? চারটা। এফ। হ্যাঁ, এস পি ডি আর একটা এফ। এই অরবিটাল গুলোর প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত বিভিন্ন অরবিটাল গুলোর শক্তির পার্থক্য আছে। সেই শক্তির পার্থক্যের উপর ভিত্তি করে যে অরবিটালের শক্তি সবচেয়ে কম, ইলেকট্রন সেই অরবিটালের আগে প্রবেশ করবে। যে অরবিটালের শক্তি বেশি, ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে, অর্থাৎ ধাপে ধাপে প্রবেশ করতে থাকবে। এটাই হলো আফবাউ নীতি। বোঝা কি গেল? আরেকবার বলি আমি,
তোমরা মনে করলাম বলেন। একটা উদাহরণ বলি আরেকবার, যে বলেন বলেন। একটা বিল্ডিং এ 5 তলা বিল্ডিং আছে, 5টা রুম আছে খোলা, 5টা রুমে 1 লাখ টাকা করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন যদি 200 মিটার দূর থেকে 5টা মেয়েকে দৌড়াতে বলা হয় এবং বলা হয় যে 5টা রুমে 5 তলাতে একতলাতে একটা করে রুমে 1 লাখ টাকা করে রাখা আছে, দৌড়ায় গিয়ে সর্বপ্রথম কোন রুমে আগে টাকা নিতে দৌড়াবে? প্রথম রুমে। প্রথম রুম মানে নিচতলার রুমে। তারপর নিচতলার রুমে যখন আর টাকা নেওয়া হয়ে গেছে তখন কোন রুমে যাবে? দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা। তারপর তলায়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর কি পঞ্চম। কথা বোঝা গেছে? তৃতীয় তলা। হ্যাঁ স্যার। এখন ইচ্ছে করে কেউ কি প্রথমে 5 তলায় দৌড়াবে? তোমরা কি বলো তো? না। স্যার 5 না। তলায় দৌড়াবে না, আগে নিচ তলায় দৌড়াবে, তাই না? তাহলে ইলেকট্রন গুলো সবচেয়ে বলা হচ্ছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে প্রবেশ করবে এবং বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন ধাপে ধাপে প্রবেশ করতে থাকবে। যখন দেখা যাচ্ছে জায়গা পাচ্ছে না তখন পরের শক্তি স্তরে দৌড়াবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। এইটাই হলো জি স্যার। আফবাউ নীতি। আমরা একটু ভাষায় গুছাই বলি, পরমাণুর পারমাণবিক সংখ্যা যতই বৃদ্ধি পায় ইলেকট্রন সমূহ ততই একে একে বেশি শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তার মানে কি, যখন নিচের গুলো ভর্তি হয়ে যায় তখন আর জায়গা না পাওয়ার জন্য পরের বেশি শক্তি সম্পন্ন অরবিটালে তোমার কি প্রবেশ করতে থাকবে। এটাই হলো তোমার কি আফবাউ নীতি। এই যে নিচের দিকে আরেকবার বলছে, ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমশ উচ্চ শক্তির অরবিটালে তোমার কি প্রবেশ করতে থাকে বা প্রবেশ করে। বোঝা গেছে? এটাই হলো আফবাউ নীতি। এখন ব্যাখ্যা দেবো আমরা। একটা দেখো এখানে সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। আরেকটা বলি, এস অরবিটাল 1 থেকে শুরু, পি অরবিটাল 2 থেকে শুরু, ডি অরবিটাল 3 থেকে শুরু, এফ অরবিটাল 4 থেকে শুরু, 1s 2p 3d 4f, কিন্তু কখনো 1p হবে না, 2d হবে না, 3f হবে না। প্রথম অ্যাপটাই হবে 4 থেকে শুরু। কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই শক্তির ক্রমটা ছকটা দেখো। এই ছকটাকে যদি আমরা ইয়া করে লিখি, মানে স্বাভাবিকভাবে লাইন করে লিখি, সেটা দেখো। এখন আগে দেখাই ওটা। এইখানে দেখো সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 3p, 4s, 3d। ওই ছকটা থেকে নেওয়া হয়েছে 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 7p, 6p, 7s, 5f, 6d, 7p এবং 8s। ওখানে যে কয়টা দেওয়া আছে এই যে এই ছকটা থেকে দেখা যাচ্ছে 7p এখানে 8s ছিল, এটা দেওয়া এখানে তোলা হয়নি আর কি। 8s আরেকটা ছিল, ওই 8s পর্যন্ত। এ পর্যন্ত 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস এই 8s পর্যন্তই এনাফ, এর বাইরে আর লাগবে না। কথা বোঝা গেছে? জি স্যার। এখন তাহলে ব্যাখ্যা দেই। হ্যাঁ, স্যার। উপরের অরবিটালের শক্তির ক্রম অনুসারে দেখা যাচ্ছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল হলো 1s, তারপর 2s, এভাবে ছক অনুসারে চলতেই থাকবে। অর্থাৎ 1s অরবিটাল যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ পূর্ণ 2s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না। এভাবে অপর অরবিটালের ক্ষেত্রেও একই রকম নিম্নে অরবিটালের শক্তির ক্রমটি দেওয়া হলো, যেটা দেখালাম আমি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখন এইটাকে এখন মনে রাখতে হবে। মনে রাখার কেউ কি টেকনিক কি জানা আছে কারো? না স্যার, এমনিতে এসেছি, এটা মুখস্থ করেছিলাম। মুখস্থ করেছিল, এখন কিন্তু মনে রাখতে হবে। মনে রাখার সুবিধার্থে আমি একটু বলি, বুঝিনি? দেখো আমি বলি, দেখো অস টু স্পিস পিস ডিপিস ডিপিস ফুডুপ সব ডিপিস। আরেকটা বলে শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো ডিপিএস খোলো, অ্যাপ ডিপিএস খোলো। শুনেছো কি এটা? না স্যার। যাক আজকে না, মানে স্যার। নতুন শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, স্যার আমি ডিপিএস। শুনছি। যাক শুনে থাকলে ভালো। ওইটা শুনতে কেমন অনেকেরই খারাপ লাগে, তো এটাই আমি বলেছি। এটা অস টু স্পিস পিস ডিপিস ডিপিস ফুডুপ সব ডিপিস। এটার এখন ব্যাখ্যা দেবো আমরা। দেখো ওয়াস বলতে 1s, 2s বলতে 2s, পিস বলতে পি আর এস। পি কি এর আগে প্রথমের দিকে আছে? নাই। পি কত থেকে শুরু না। বলেছিলাম? 2 না থেকে। স্যার, তাই প্রথম পি, 2 তাই থেকে। আমরা বলেছি 2। 2 থেকে। এস দেখো 3s কেন হয়েছে? কারণ 2s গেছে, তারপর এটা কত হয়েছে? 3s। আবার পিস, পি, পিতে হবে পি আর জন্তাস হতে হবে এস, পিস। তাহলে পি গেছে দেখো 2, হয়ে গেছে পরেরটা 3।
এস গেছে দেখো 3, পরেরটা হয়েছে কত 4। এরপরে কি ছিল ডিপিস, ডিপিএস, তার মানে কি ডিপি আর একটা এস। তার ডি কিন্তু এর আগে যায়নি একটাও, তাহলে প্রথম ডি কত থেকে শুরু বলেছিলাম 3 থেকে, তাই হচ্ছে 3D। 3 থেকে পি গেছে দেখো 3P, তাই এটা হয়ে গেছে কি 4P। এস গেছে 4S, তাই এটা হচ্ছে কত 5S। আবার ডিপিস ডিপিএস। ডি গেছে 3D, তাই এটা হচ্ছে 4D। পি গেছে 4P, তাই এটা 5P। এস গেছে 5S, তাই এটা 6S। এরপরে বলছি ফুডু, ফুডু মানে FDP। ওকে, তাহলে এফ কিন্তু এর আগে একটাও যায়নি, তাহলে এফ কত থেকে শুরু বলেছিলাম 4 থেকে, না তাই হচ্ছে 4F। 4 থেকে তারপর ডি, ফুডু মানে ডি গেছে 4D, তাই হচ্ছে 5D। তারপরে পি, পি হবে আগে গেছে 5P, তাই হচ্ছে 6P। ফুডু সব মানে এস আর একটা এফ, তাহলে এস গেছে দেখো 6S, তাই এটা হচ্ছে 7S। আর এফ গেছে 4F, তাই এটা হচ্ছে 5F। আবার ডিপিএস, ডি গেছে 5D, তাই এটা 6D। পি গেছে দেখো 6P, এটা হচ্ছে 7P। এস গেছে 7S, তাই হচ্ছে কত 8S। অর্থাৎ এখানে যেটা আমরা লিখছিলাম এটার সাথে হুবহু মিলে যায়, অস টু স্পিস ডিপিস ফুডু সাব ডিপিস। তাহলে আগে এই শব্দ অনুসারে লিখে সাজায় ফেলবা, তারপর নাম্বারিং গুলো তুমি আস্তে আস্তে দিতে থাকবা, তোমার শক্তির ক্রম অনুসারে অরবিটাল গুলো মিলে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। আজকে এই পর্যন্তই থাক, সময় শেষ, 1 মিনিট আসতে আমরা শেষ করব। আর সবাইকে ধন্যবাদ। আর এখন যদি